নমস্কার বন্ধুরা, কাহিনী আয়ের আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। আজকে আমরা শুনব হিন্দু পুরাণের এক খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিছুটা যেন রহস্যময় কাহিনী, কলিপুরুষ আর কল্কি অবতারের গল্প। আমাদের কাছে বিভিন্ন পৌরাণিক উৎসের তথ্য আছে। চলুন দেখি এই প্রাচীন আখ্যানগুলো থেকে আমরা ঠিক কি জানতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। কলিপুরুষ, যাকে আমরা কলিযুগের প্রতীক বলি, মানে আসন্ন ধ্বংসের একটা ছবি হিসেবে দেখি, তার কথা অনেক পুরাণে আছে। যেমন ধরুন, কল্কি পুরাণ বলছে তার উৎস নাকি স্বয়ং ব্রহ্মা, মানে ব্রহ্মাণ্ডের প্রলয় একটু তাড়াতাড়ি করতে আর সত্যযুগের শুরুটা এগিয়ে আনতে ব্রহ্মার নিজের পিঠ থেকে তাকে আর অন্য অসুরদের বানান। ও, আবার অন্য একটা মতে শোনা যায়, ওই যে সমুদ্র মন্থনের সময় মহাদেবের কণ্ঠে যে বিষ ছিল তার বাকি অংশ থেকেই নাকি কলির শরীর তৈরি। তা মানে জন্মটাই যেন একটা অন্ধকার সময় শুরু করার জন্য। আচ্ছা, এই কলিপুরুষের চেহারা মানে তার স্বরূপটা কেমন? হ্যাঁ, যখন উনি শরীরে রূপে আসবেন তখন তার বর্ণনা কিন্তু বেশ ভয় ধরানোর মতো। মানে লম্বা চেহারা, কালো ধোয়ার মতো গায়ের রং, গা থেকে সাংঘাতিক দুর্গন্ধ, মুখটা কুকুরের মতো, কানগুলো খুব তীক্ষ্ণ, এরকমই বলা আছে। আচ্ছা, শোনা যায় সোনার উপর নাকি ভীষণ লোভ। কেউ কেউ বলেন তার লাল রঙের ডানাও থাকতে পারে। সত্যি? তবে এখন কিন্তু তিনি কোনো শরীরী রূপে নেই, বরং একটা অশুভ শক্তি হিসেবে আছেন আমাদের চারপাশে, অদৃশ্য। কোথায় থাকেন তিনি মূলত? মনে করা হয় যেখানে খুব নেতিবাচক কাজ হয়, যেমন ধরুন পতিতালয়, সোনার দোকান, মানে যেখানে অসৎ সোনা থাকে, জুয়ার আড্ডা, বা যেখানে খুন খারাপি হয়, সেই সব জায়গায় তার প্রভাব বেশি। তার মানে খারাপ শক্তির কেন্দ্রবিন্দুতে তার বাস। আচ্ছা, তার পরিবার নিয়েও তো কিছু শোনা যায়। হ্যাঁ, আর সেটাও বেশ ইন্টারেস্টিং। মানে প্রতীকী আর কি। তার বাবা হলেন ক্রোধ, বোন আর স্ত্রী হলেন হিংসা। বোন আর স্ত্রী একই? হ্যাঁ, হিংসা। পিতামহ দম্ভ, পিতামহী মায়া, প্রপিতামহ অধর্ম আর প্রপিতামহী মিথ্যা। বাবা, এমনকি তার ছেলেমেয়েরাও দেখো, ছেলে নরক আর ভয়, মেয়ে মৃত্যু। মানে আমরা যে খারাপ জিনিসগুলোকে ভয় পাই সেগুলোই যেন তার পরিবার। বুঝলাম। আচ্ছা, মহাভারতের পরে রাজা পরীক্ষিতের সাথে তার দেখা হওয়ার একটা গল্প আছে না? হ্যাঁ, আছে তো। শ্রীকৃষ্ণ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, কলি তখন মুক্ত হয়ে পৃথিবীতে তার প্রভাব বাড়াতে শুরু করলো। রাজা পরীক্ষিত একদিন জঙ্গলে দেখছেন একটা লোক একটা ষাঁড়, মানে ধর্ম, আর একটা গাই, মানে পৃথিবীকে খুব মারছে। তখন পরীক্ষিত রেগে গিয়ে রুখে দাঁড়ালেন। তখন লোকটা নিজের পরিচয় দিল কলি বলে, আর বলল যে এখন তার যুগ শুরু। পরীক্ষিত তো তাকে রাজ্য থেকে বের করে দিতে চাইলেন। তখন কলি আশ্রয় চাইল। অনেক কথার পর রাজা তাকে শুধু কয়েকটা জায়গায় থাকার অনুমতি দিলেন। কোন কোন জায়গা? যেখানে জুয়া খেলা হয়, মদ্যপান চলে, অবৈধ সম্পর্ক, হত্যা আর অসৎ উপায়ে পাওয়া সোনা আছে, শুধু সেই সব জায়গায়। ও, কিন্তু কলি খুব চালাক। সে ছলনা করে রাজার মুকুটে যে সোনা ছিল সেখানেও ঢুকে পড়ল, আর রাজার বিচার বুদ্ধিকে গুলিয়ে দিল। রাজার মাথাতেও ঢুকে পড়ল। আচ্ছা, এটা তো গেল পরীক্ষিতের কথা। আরেকটা কথাও তো শোনা যায় যে মহাভারতের দুর্যোধনই নাকি কলি। এটা কতটা সত্যি? দেখুন, এটা আসলে একটা তত্ত্ব বা ধারণা। কোনো শাস্ত্রে সরাসরি এমন বলা নেই। আচ্ছা, কিন্তু বলা হয় কলির মধ্যে যে দোষগুলো আছে, মানে দম্ভ, লোভ, অধর্ম, সেগুলো দুর্যোধনের চরিত্রেও খুব বেশি ছিল। কেউ কেউ ভাবেন হয়তো মহাভারতের যুদ্ধে কৃষ্ণের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিতেই দুর্যোধনের আত্মা কলি রূপে ফিরে এসে কল্কি অবতারের সঙ্গে লড়তে চায়। কিন্তু আবারও বলছি, এটা একটা তত্ত্ব মাত্র। বুঝলাম। কলির ছলনার ক্ষমতাও তো সাংঘাতিক। মার্কাণ্ডেয় ঋষির ঘটনাটা যেমন। হ্যাঁ, একদম। কলি ছলনাতেও ভীষণ পারদর্শী। একবার সে ঋষি মার্কণ্ডের রূপ ধরে অপ্সরা বরুথিনীর সাথে সম্পর্ক তৈরি করে। তাদের একটা ছেলেও হয়, অথচ আসল ঋষি কিছুই জানতে পারেননি। এটা তার ছলনার একটা উদাহরণ। তাহলে এই কলিযুগের প্রভাবটা ঠিক কিভাবে বাড়ে? মানে এর কি কোনো ভাগ বা পর্যায় আছে? কল্কি পুরাণ অনুযায়ী হ্যাঁ, 4টে পর্যায়ের কথা বলা হয়েছে। প্রথম পর্যায়ে মানুষ আস্তে আস্তে নিজেদের সামাজিক কর্তব্য, ঈশ্বর এসব ভুলতে শুরু করে, স্বার্থপর হয়ে ওঠে। তারপর? পরের পর্যায়গুলোতে এই অবক্ষয় আরও বাড়ে।
মানুষ পুরোপুরি ঈশ্বর থেকে দূরে সরে যায়, অধর্ম বেড়ে যায় চূড়ান্তভাবে। আর যখন অধর্ম একদম চরমে পৌঁছয় তখনই কি কল্কি অবতার আসেন? ঠিক তাই। বিশ্বাস করা হয় যখন অধর্ম আর পাপ একেবারে চরম সীমায় পৌঁছবে, তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি রূপে জন্ম নেবেন। সম্ভলা গ্রামে বিষ্ণুযশ আর সুমতি নামে এক দম্পতির ঘরে। তার কাজই হবে অধর্ম শেষ করে ধর্ম প্রতিষ্ঠা করা। এই বিরাট কাজে তার পাশে কারা থাকবেন আর প্রতিদ্বন্দ্বী? কলির প্রধান দুই সাগরেদ হিসেবে কোক আর বিকোক নামে দুই ভয়ঙ্কর রাক্ষস ভাইয়ের নাম পাওয়া যায়। এরা সম্পর্কে শকুনির নাতি, মানে বৃকাসুরের ছেলে। অস্ত্রে দারুণ পারদর্শী আর প্রায় অমরত্বের বর পাওয়া। কলির ধ্বংসলীলায় এরাই মূল সাহায্যকারী হবে। আর কল্কির দিকে? কল্কি অবতারের সহায় হবেন 7 জন চিরঞ্জীবী, মানে অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য আর পরশুরাম। পরশুরাম তো ছোটবেলা থেকে কল্কিকে অস্ত্রশিক্ষা, ধর্ম আর কর্মের জ্ঞান দেবেন। কল্কি অবতারের নিজের শক্তি কেমন হবে? আর শেষ যুদ্ধটা? কল্কি মহাদেবের তপস্যা করে দিব্য শক্তি পাবেন। তার বাহন হবে দেবদত্ত নামে একটা সাদা ঘোড়া। সঙ্গে থাকবে বিশেষ তরোয়াল আর একটা টিয়া পাখি, যে নাকি অতীত ভবিষ্যৎ দেখতে পায়। টিয়া পাখি? বাহ! হ্যাঁ, আর শেষ যুদ্ধে তিনি প্রথমে ওই কোক বিকোককে মারবেন। তাদের একসাথে মারতে হতো, না হলে তারা মরত না। সেই বিশেষ কৌশলে তাদের বধ করবেন। তারপর তিনি কলি পুরুষকে হারাবেন এবং বধ করবেন। আর তার ফলেই কলিযুগের শেষ? হ্যাঁ, কলি পুরুষের বিনাশ মানেই কলিযুগের শেষ। আর তারপর আবার সত্যযুগের শুরু। পৃথিবী আবার নতুন করে শুদ্ধ ও পবিত্র হয়ে উঠবে, এটাই বিশ্বাস। যুগের পর যুগ ধরে এই যে ভালো মন্দের লড়াই, সৃষ্টি আর ধ্বংসের চক্র, এই ধারণাগুলো সত্যি আমাদের অনেক কিছু ভাবায়। এই যে যুগ বদলের পৌরাণিক গল্প, এগুলো কি শুধু অতীতের কথা, নাকি বর্তমান বা ভবিষ্যতের জন্য কোনো ইশারা রেখে যায়? এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।